বন্ধুরা, স্বাগতম শেকড়ের টানে। আজকের গল্প একজন ডিএম এর, যিনি জেলা চালান, হাজারো মানুষের ভাগ্য নির্ধারণ করেন, কিন্তু 12টা বছর ধরে একটা কাজ করতে পারেননি, মায়ের কাছে ফিরতে পারেননি। আজ তিনি ফিরলেন, কিন্তু যা দেখলেন তাতে কুর্সির সেই অফিসার ভেতর থেকে ভেঙে পড়লেন। গল্পটি শুনুন, হয়তো এর মধ্যে আপনি নিজেকেও খুঁজে পাবেন। 12 বছর পর ডিএম ছেলে মাকে দেখতে গ্রামে এলো, কিন্তু বৃদ্ধা মা ভাঙাচোরা ঝুপড়িতে থাকছেন। এরপর যা হলো, পুরো গ্রাম কেঁদে উঠল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় দুপুরবেলা একটি গ্রামের কাঁচা রাস্তায় হঠাৎ ধুলোর ঘূর্ণি উঠল, কারণ 3টে সরকারি গাড়ি একের পর এক এসে থামল এবং গ্রামবাসীরা বুঝে গেল কোনো বড় অফিসার আসছেন। কিন্তু পরের মুহূর্তে যা ঘটতে চলেছিল তা কেউ আজও করতে পারেননি। প্রথম গাড়ির দরজা খুলল এবং জেলার ডিএম সাহেব বাইরে নামলেন। পরিপাটি পোশাক, সোজা চাল আর মুখে সেই কঠোর ভাব যা মানুষ দপ্তরে দেখত। তার পেছনে এসডিও, তহসিলদার এবং 2জন পুলিশ অফিসার নামলেন। কিন্তু ডিএম সাহেব কাউকে কোনো প্রশ্ন করলেন না, কোনো ফাইল চাইলেন না, কারো কাছে রাস্তাও জিজ্ঞাসা করলেন না। তিনি শুধু সামনের সেই সরু মেঠো পথটার দিকে তাকালেন এবং বিনা কথায় পায়ে হেঁটে চললেন। সেই মেঠো পথ যা পাকা রাস্তা শেষ হয়েই শুরু হয়েছিল। পেছনে অফিসাররা, কিছুটা দূরে গ্রামবাসীরা সবাই চুপ, কারণ কেউ জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিল না যে ডিএম সাহেব আসলে কোথায় যাচ্ছেন। কিন্তু ডিএম সাহেব কাউকে জিজ্ঞাসা করার দরকারও পড়ছিল না। পথ তার মনে ছিল, প্রতিটা বাঁক, প্রতিটা গর্ত, প্রতিটা হেলে পড়া গাছ, কারণ এই পথেই একসময় তিনি খালি পায়ে স্কুলে গিয়েছিলেন এবং এই পথেই মায়ের সাথে জলও আনতে যেতেন। কয়েক পা যেতেই সামনে ঝুপড়িটা দেখা গেল। ভাঙা দেওয়াল, জায়গায় জায়গায় খসে পড়া প্লাস্টার, টিনের চাল, যা এখন নামেই শুধু চাল। বাইরে পড়ে থাকা একটি পুরনো খাট আর পাশে একটি খালি মটকা। ডিএম সাহেবের পা আপনিই থেমে গেল। মুখের কঠোরতা প্রথমবারের মতো গলে গেল। এটা কোনো সরকারি নথির জায়গা ছিল না, এটা সেই জায়গা ছিল যেখানে তিনি প্রথমবার মায়ের কোলে মাথা রেখে হাসতে শিখেছিলেন। তিনি কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে রইলেন। পেছনে কোনো অফিসার এগিয়ে এলেন না, কোনো গ্রামবাসী কিচ্ছু বললেন না। সবাই বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ ঝুপড়ি নয়। ডিএম সাহেব আস্তে করে ঝুপড়ির দোরকাঠে হাত রাখলেন। মাটি ঝরে নিচে পড়ল, যেন নিজেই সময় মিলনের সাক্ষী হচ্ছে। তিনি ভেতরে উকি দিলেন। ঝুপড়ির ভেতরে আলো কম ছিল, কিন্তু একটা অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছিল। মাটির মেঝেতে বসে একজন বৃদ্ধা, কোমর বাঁকা, হাত কাঁপছে। পাশে রাখা উনুন নেভা পড়ে আছে, আর চোখে এমন ক্লান্তি যেন বছরের পর বছর কারোর ফেরার অপেক্ষা করতে করতে ঘুমও সঙ্গ ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ইনি সেই মা যার জন্য একসময় তিনি পড়াশোনা করেছিলেন এবং যাকে পরে চুপচাপ ছেড়ে চলে গিয়েছিলেন। ভেতর থেকে হালকা কাশির শব্দ এলো, তারপর সেই দুর্বল গলার আওয়াজ, কে ওখানে? গলায় ভয় ছিল না, শুধু ক্লান্তি ছিল। ডিএম সাহেব এক পা ভেতরে রাখলেন, তারপর আরেক পা। মা মাথা তুলে দেখলেন, চোখ দুর্বল, মুখ চিনতে সময় লাগছিল। তিনি সামনে দাঁড়ানো মানুষটিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং বললেন, সরকারি লোক বুঝি? গলায় অভিযোগ ছিল না, শুধু একটি পুরনো অভ্যেস ছিল, আসা যাওয়া প্রত্যেককে আগে থেকে বুঝে নেওয়ার। ডিএম সাহেব কিছু বললেন না। মা আবার বললেন, কাগজের জন্য এসে থাকলে পরে এসো, আজ শরীরটা ভালো নেই। এই বলে মা আবার উনুনের দিকে হাত বাড়ালেন, কিন্তু দেশলাইয়ের কাঠে হাত থেকে পিছলে গেল। ডিএম সাহেব ঝুঁকে দেশলাই তুলে উনুনটি জ্বালিয়ে দিলেন। মা চমকে উঠলেন। তিনি মনোযোগ দিয়ে সেই হাতগুলো দেখলেন এবং বললেন, এই হাত তো কোনো অফিসারের মতো লাগছে না। ডিএম সাহেব সেখানে কাছে পড়া খাটে বসে পড়লেন। খাট মচ মচ করে উঠল,
যেন চিনতে পেরেছে। মা তাকে দেখতে লাগলেন, তারপর বললেন, কোথা থেকে এলে বাবা? তিনি উত্তর দিলেন, এখান থেকেই। মা হালকা হাসলেন। সবাই তাই বলে, কিন্তু কেউ এখানকার থাকে না। আর তার দৃষ্টি আপনি ঝুপড়ির বাইরে মেঠো পথের দিকে চলে গেল। কিছুক্ষণ চুপ থাকার পরে মা ধিমে গলায় বললেন, আমার ছেলেও এখান থেকেই গিয়েছিল। তিনি আকাশের দিকে তাকালেন, কাজের জন্য। তারপর আস্তে জুড়লেন, 12 বছর হয়ে গেল। এটা শুনতেই ডিএম সাহেবের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে গেল। মা বলতে লাগলেন, প্রথমে প্রতিদিন অপেক্ষা করতাম, তারপরে অভ্যাস হয়ে গেল। তিনি না কেঁদে বললেন, মা তো অপেক্ষা করতে শিখেনি। ডিএম সাহেব আস্তে করে জিজ্ঞাসা করলেন, যদি সে ফিরে আসে? মা না থেমেই বললেন, তো কি, দরজা তো খোলাই আছে। আর ঠিক সেই মুহূর্তে ঝুপড়ির ভেতরে বসে থাকা সেই অফিসার অনুভব করলেন যে 12 বছর পর ফেরা সবচেয়ে সহজ কাজ ছিল না। আসল সংকট তো এখন শুরু হতে চলেছিল, কারণ সামনে বসে থাকা সেই বৃদ্ধা তাকে চিনতে পারছেন না। ডিএম সাহেব চোখ নামিয়ে নিলেন, ঝুপড়ির দেওয়ালে আটকে থাকা ফাটলগুলো দেখতে লাগলেন, যেন সরাসরি তার চোখে তাকালে ভেতরে সবকিছু বেরিয়ে আসবে। মা নীরবে উড়ুন চড়ানো পাত্রটার দিকে তাকিয়ে রইলেন। তাতে কিছু ফুটছিল না, শুধু জল ছিল, সেটাও আধখানা, হয়তো পেট ভরানোর জন্য নয়, সময় কাটানোর জন্য। ঝুপড়িটা একটা অদ্ভুত নীরবতা ছিল, যেখানে শব্দ নয়, বছরগুলো কথা বলছিল। মা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, একা এসেছ? ডিএম সাহেব মাথা নাড়লেন, হ্যাঁ, আজকাল কেউ একা আসে না। মা যেন নিজেকেই বললেন, সবার কিছু না কিছু দরকার থাকে। তিনি পাশে রাখা একটি পুরনো পুটলি খুললেন। তাতে কিছু ওষুধের বড়ি ছিল, কোনো প্রেসক্রিপশন নেই, কোনো বাক্সও নেই, আলাদা আলাদা রঙের। মা তার থেকে একটি বের করে জলের সাথে গিললেন। ডিএম সাহেব দেখলেন, কিন্তু কিছু বললেন না। কিন্তু তিনি প্রথমবারের মতো মনে করলেন, যে ব্যবস্থা তিনি চালান সেই ব্যবস্থাই এই মহিলাকে এখানে এনে পৌঁছে দিয়েছে। তুমি ক্লান্ত হয়ে গেছ? মা আবার বললেন, এবার বিশ্বাসের সাথে। না, ডিএম সাহেব বললেন। মা হালকা হাসলেন, মিথ্যে বলো না বাবা, মুখ মিথ্যে কথা বলে না। আমার ছেলেও এভাবেই তাকাতো যখন কিছু লুকাতো। এটা শুনে ডিএম সাহেবের বুক ধড়াস করে উঠল। তোমার ছেলে? তিনি আস্তে জিজ্ঞাসা করলেন। মা তার দিকে না তাকিয়েই বললেন, মোহন। নামটা যেন হাওয়ায় আটকে গেল। পড়াশোনায় ভালো ছিল, মা বলতে লাগলেন, কিন্তু খুব রাগ ছিল, হয়তো আমার কড়াকড়ির জন্য। তিনি প্রথমবার নিজেকে দোষ দিলেন। আমি ভয় পেতাম যে না জানি ভুল পথে চলে যায়, তাই বেশি বাধা দিতাম তো। ডিএম সাহেবের মনে সেই রাতটা ভেসে উঠল, যখন সবকিছু এক মুহূর্তে বদলে গিয়েছিল। কোনো তর্ক হয়নি, কোনো সাফাইও দেওয়া হয়নি, শুধু রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্ত এবং তারপর বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া। মা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর আস্তে বললেন, সেই রাতে আমি খুব ভুল কথা বলে ফেলেছিলাম বাবা। ডিএম সাহেব সঙ্গে সঙ্গে মাথা তুলে ফেললেন। না মা, ভুল আপনার ছিল না। এই কথাগুলো আপনি তার মুখ থেকে বেরিয়ে গেল। মা অবাক হয়ে তাকে দেখলেন। তুমি কেন নিজের ভুল স্বীকার করছো? তিনি কিছু বলতে পারলেন না। মা ভারী নিঃশ্বাস নিলেন এবং বললেন, সে মদ খেয়ে বাড়ি ফিরেছিল। আমি রাগের মাথায় বলে দিলাম যে তুই আমার ছেলে বলার যোগ্য নয়। তার গলা কাঁপতে লাগলো। মা ছেলেকে এই কথা বলতে নেই। এটা শুনতেই ঝুপড়ির ভিতরে নীরবতা নেমে এলো। ডিএম সাহেব সামনে এখন কোনো ফাইল ছিল না, কোনো চেয়ার ছিল না, শুধু সেই মুহূর্তটা ছিল যেটা তিনি 12 বছর ধরে নিজের ভেতরে চাপা দিয়ে রেখেছিলেন।
মা আসতে বললেন, সকালে উঠে দেখি সে নেই। খুঁজলাম সবখানে, কিন্তু সে চলে গিয়েছিল। মায়ের চোখে জল ভরে এলো, কিন্তু জল পড়ল না। লোকে বলে সে আমাকে ছেড়ে গেছে। মা বললেন, কিন্তু সত্যি হলো সেই রাতেই আমি তাকে দূরে ঠেলে দিয়েছিলাম। বাইরে ঝুপড়ির সামনে দাঁড়িয়ে থাকা অফিসাররা এখনো অপেক্ষাই করছিলেন, গ্রামবাসীরাও। কিন্তু ভেতরে যা চলছিল তা কোনো রিপোর্ট লেখার মতো ছিল না। ডিএম সাহেব আস্তে করে জিজ্ঞাসা করলেন, এখানে কেউ সাহায্য করতে আসে না? মা কাঁধ ঝাঁকালেন, কখনো কেউ দেয়, কখনো না। পঞ্চায়েতে নাম তো লেখা আছে। মা বললেন, কিন্তু নামে পেট ভরে না। তিনি একটা ভাঙা চশমার দিকে ইশারা করলেন। দেখতে অসুবিধা হয়, তাই বেশি বাইরে যাই না। তারপর যেন মনে পড়ল, কিন্তু আমি কারুর কাছে অভিযোগ করি না, ভগবান দেখছেন। ডিএম সাহেবের চোখ ভরে এলো। এবার তিনি জল আটকালেন না। মা দেখলেন, আরে তুমি কাঁদছ কেন? তিনি কিছু বললেন না। মা আস্তে নিজের কাঁপা হাত তার মাথায় রাখলেন। চুপ করো, পুরুষ মানুষকে কাঁদতে ভালো দেখায় না। তারপর নিজেকেই যেন বোঝালেন, কিন্তু কেঁদে নিলে মনটা হালকা হয়। সেই হাত ঠিক সেই জায়গায় ডিএম সাহেবের বাঁধ ভেঙে গেল। তিনি ঝুঁকে মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন। মা ঘাবড়ে গেলেন, আরে আরে, এ কি করছো? তুমি তো আমার ছেলের বয়সী। ডিএম সাহেব মাথা তুললেন, চোখে জল, গলা কাঁপছে। মা! মাত্র একটি শব্দ। মায়ের হাত থেমে গেল। তিনি মনোযোগ দিয়ে তার মুখের দিকে তাকালেন। কাছে এসে চোখ শুরু করে যেন সময়ের পর্দার পেছনে কিছু খুঁজছেন। তুই? গলা বন্ধ হয়ে গেল। মোহন? ডিএম সাহেব মাথা নাড়লেন। মোহন। সেই মুহূর্তেই ঝুপড়ি ছোট হয়ে গেল। মা কোনো প্রশ্ন করলেন না, কোনো অভিযোগ করলেন না। তিনি শুধু দুহাতে তার মুখটা ধরলেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তুই বেঁচে আছিস? কথাগুলো ভেঙে গেল। আমি ভেবেছিলাম। ডিএম সাহেব হাঁটু গেড়ে বসে পড়লেন, মায়ের কোলে মাথা রাখলেন। বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন সব বুঝে গেল, কিন্তু ভেতরে যা চলছিল তা শুধু মা আর ছেলের মধ্যেই ছিল। কোনো পদ নেই, কোনো দূরত্ব নেই। মা তার চুলে হাত বোলাতে লাগলেন। এখন তুই ক্লান্ত হয়ে গেছিস বাবা, তিনি বললেন, এখন বিশ্রাম কর। আর ঠিক সেই মুহূর্তে ডিএম সাহেব অনুভব করলেন যে মাকে ফিরে পাওয়া তার গল্পের শেষ ছিল না, বরং আসল সংকট তো এখন শুরু হতে চলেছিল। কারণ বাইরে সেই চেয়ার, সেই দায়িত্ব আর সেই দুনিয়া তার অপেক্ষায় ছিল। ডিএম সাহেব ঝুপড়ি থেকে বাইরে বেরোলেন। তখন রোদ কিছুটা নরম হয়ে এসেছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের চোখের অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। অফিসাররা তাকে দেখে সোজা হয়ে দাঁড়াতে চাইলেন, কিন্তু তিনি হাতের ইশারায় সবাইকে থামতে বলে মায়ের দিকে ঘুরলেন। মা দৌড় কাঠে এসে দাঁড়িয়েছিলেন, দুহাতে দরজা ধরা, যেন ছাড়লে আবার কিছু হারিয়ে যাবে। ডিএম সাহেব শুধু এটুকু বললেন, আমি এখনই আসছি। মা মাথা নাড়লেন বিনা প্রশ্নে, যেন জানেন কিছু সিদ্ধান্ত ছেলেকে একাই নিতে হয়। বাইরে আসতেই পরিবেশ বদলে গেল। এখানে আবেগ ছিল না, এখানে অভিযোগ ছিল। গ্রামবাসীরা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। কেউ সরাসরি বলছিল না, কিন্তু প্রত্যেকের মুখেই একটি আশা ছিল, এবং সেই আশার মধ্যেই একটি প্রশ্নও লুকিয়েছিল। আজ সত্যিই কিছু বদলাবে কি, নাকি এটাও বাকি সব সফরের মতোই হবে? ডিএম সাহেব চারদিকে তাকালেন, তারপর কাছে পড়া খাটে গিয়ে বসলেন, সেই খাট যেটা ঝুপড়ির বাইরে পড়েছিল, এবং বললেন, এই ঝুপড়ি, এই খাট আমার মায়ের, যা বলার এখানেই বলো। প্রথম লোক এগিয়ে এলো, বয়স প্রায় 50, মাথা নত। দাদা, মায়ের পেনশন 3 বছর ধরে বন্ধ। এই বলে সে ঝুপড়ির দিকে ইশারা করলো। দরকারই ছিল না, সবাই জানতো কার কথা হচ্ছে। ডিএম সাহেব এসডিওর দিকে তাকালেন, গলায় কোনো রাগ ছিল না। কেন?
এসডিও ফাইল খুললেন, কিছুক্ষণ দেখলেন, তারপর বললেন, আধার লিঙ্ক ছিল না স্যার। ডিএম সাহেব সরাসরি জিজ্ঞাসা করলেন, কে আটকালো? কোনো উত্তর এলো না। দ্বিতীয় লোক এগিয়ে এলো, দাদা রেশন কার্ডে নাম নেই। তৃতীয় বলল, দাদা চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। অভিযোগ বাড়তে লাগলো এবং প্রতিটি অভিযোগের সাথে ডিএম সাহেবের মনে ঝুপড়ির ভিতরে দেখা জিনিসগুলো ভেসে উঠতে লাগলো। খালি পাত্র, ছড়ানো ওষুধের বড়ি, ভাঙা চশমা। তখনই ভিড় থেকে একজন মহিলার গলা এলো, দাদা সব ঠিক আছে, কিন্তু লোকে বলে ছেলে যদি অফিসার হয় তাহলে মা এভাবে থাকেন কেন? এই প্রশ্নটা সরাসরি বুকে লাগলো। ডিএম সাহেব প্রথমবার মাথা তুলে গ্রামের দিকে তাকালেন। লোকে ঠিকই বলে, তিনি স্পষ্ট বললেন। ছেলে যদি অফিসার হয় আর মা এভাবে থাকেন তাহলে দোষ ছেলের। ভিড় স্তব্ধ হয়ে গেল। কেউ কেউ চোখ নামিয়ে নিল, কেউ প্রথমবারের মতো তাকে মানুষের চোখে দেখল। তখনই একজন বৃদ্ধ এগিয়ে এলেন, দাদা আপনি এত বছর ধরে আসেননি, কিন্তু মা কখনো কারুর কাছে কিছু চাননি। তার গলায় সম্মান ছিল, যা কিছু ছেলে মেয়েদের পড়াশোনায় লাগিয়ে দিয়েছেন। ডিএম সাহেব চমকে উঠলেন, কোন ছেলে মেয়েদের? বৃদ্ধ বললেন, গ্রামের। তিনি থামলেন। মা নিজের জমি বেচে দিয়েছিলেন আপনার নামে। এটা শুনে ডিএম সাহেবের নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো হলো। কবে? 6 বছর আগে। কেন? বলতেন, আমার ছেলে যখন এই গ্রামে ছিল তখন তার পড়াশোনার আমি কোনো কমতি রাখিনি, বাকি ছেলেমেয়েরাও পড়লে গ্রাম বদলাবে। ডিএম সাহেব পেছনে ঘুরে ঝুপড়ির দিকে তাকালেন। এখন তিনি শুধু মা নয়, এখানে সম্পূর্ণ সিদ্ধান্ত দেখছিলেন। অফিসাররা আসতে বললেন, স্যার অফিসে যাওয়া উচিত। ডিএম সাহেব ফাইল বন্ধ করে দিলেন, গলা শান্ত কিন্তু স্পষ্ট, আজ কেউ অফিসে যাবে না। তারপর মায়ের দিকে তাকিয়ে এগিয়ে গেলেন। মা তখনও সেখানেই দাঁড়িয়েছিলেন। ডিএম সাহেব শুধু এটুকু বললেন, তোমার চিন্তাভাবনা আর কাজের সামনে আমার পদ অনেক ছোট, কিন্তু মা তুমি নিজের জন্য কিছু রাখোনি, নিজের কথায় কিছুই ভাবনি। মা হাসলেন এবং বললেন, মায়েরা নিজের কথা ভাবে না। এটাই সেই মুহূর্ত ছিল যেখানে চেয়ার আর কর্তব্য মুখোমুখি দাঁড়িয়েছিল। ডিএম সাহেব গভীর নিঃশ্বাস নিলেন, বাইরে দাঁড়িয়ে থাকা অফিসারদের দিকে তাকালেন, তারপর মায়ের হাত নিজের হাতে নিয়ে বললেন, এখানে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আর সেই মুহূর্তে তিনি আদেশের ফাইল বন্ধ করে দিলেন এবং মায়ের হাত শক্ত করে ধরে রইলেন। কিন্তু এবার সেই ধরায় এক অদ্ভুত দৃঢ়তাও ছিল, যেন বহু বছর পর কেউ ভরসা দিল যে এবার আর ছেড়ে যাবে না। ডিএম সাহেব কিছুক্ষণ মায়ের হাত ধরেই দাঁড়িয়ে রইলেন। বাইরে দাঁড়িয়ে থাকা অফিসার আর গ্রামবাসীরা এই দৃশ্য দেখছিল, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না, কারণ এই মুহূর্ত প্রশাসনের নয়, সম্পর্কের ছিল, আর সম্পর্কের মধ্যে কেউ হস্তক্ষেপ করতে চায় না। চলো, ডিএম সাহেব আসতে বললেন, ভেতরে বসি। মা বিনা প্রশ্নে মাথা নাড়লেন এবং আস্তে আস্তে ঝুপড়ির ভেতরে চলে গেলেন। তার চলায় ক্লান্তি ছিল, কিন্তু আজ আর ভয় ছিল না, যেন ভরসা এসে গেছে যে ছেলে তো এখানেই আছে। ডিএম সাহেব তার পেছনে ভেতরে এলেন, খাটে তাকে বসালেন এবং নিচে নিজে মেঝেতে বসে গেলেন। মা কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর বললেন, এখন কি করবে? এই প্রশ্নটা সরাসরি ছিল, কিন্তু কোনো ঘুরপথ ছাড়া। ডিএম সাহেব উত্তর দেওয়ার আগেই ঝুপড়ির দেওয়ালগুলো দেখলেন, ছাদে চুইয়ে পড়া কোণটা দেখলেন, তারপর বললেন, আমি চাই তুমি আমার সাথে শহরে চলো। গলায় আদেশ ছিল না, শুধু চিন্তা ছিল। ওখানে ডাক্তার আছে, ওষুধ আছে, আরাম আছে। মা কিছুক্ষণ চুপ রইলেন। সেই চুপ থাকাটা দীর্ঘ ছিল, যেন ভাবছেন কি বলবেন আর কি ছেড়ে দেবেন। তারপর আস্তে বললেন, এখানেও কখনো কখনো ডাক্তার আসেন। মা, ডিএম সাহেব কিছু বলতে চাইছিলেন, মা কথা কেটে দিলেন, জানি তুই ঠিকই বলছিস। তার গলা শান্ত ছিল, কিন্তু আমার চিন্তা অন্য। ডিএম সাহেব তার দিকে তাকালেন।
যদি আমি এখান থেকে চলে যাই, মা বললেন, তাহলে এই ঝুপড়ির কি হবে? নতুন বাড়ি বানিয়ে দেব, ডিএম সাহেব তৎক্ষণাৎ বললেন। মা হালকা মাথা নাড়লেন এবং মাটিতে হাত রেখে বললেন, বাড়ি শুধু ইট পাথরের হয় না রে বাবা, এই মাটি আমার জীবন। ডিএম সাহেব কিচ্ছু বললেন না। মায়ের গলা এবারে একটু ভারী হলো। এখানেই তোর বাবা শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, তার চোখ ভরে এলো। এখানেই তুই জন্মেছিলি, আর এখান থেকেই তুই এক রাতে চলে গিয়েছিলি। এই কথাগুলো কঠোর ছিল না, শুধু সত্যি ছিল। ডিএম সাহেব মাথা নামিয়ে নিলেন। আমি পালাইনি, তিনি আস্তে বললেন। মা তার চোখের দিকে তাকালেন। তাহলে কি হয়েছিল? কিছুক্ষণ নীরবতার পরে তিনি বললেন, ভয় পেয়েছিলাম মা, মনে হচ্ছিল আমি কিছুই হতে পারবো না। মা তাকে দেখতে লাগলেন, তারপরে খুব স্বাভাবিকভাবে বললেন, ভয় প্রতিটি ছেলেরই লাগে। তিনি ভালোবেসেই বললেন, কিন্তু যে ভয়কে জয় করে সেই সত্যিকারের বড় হয়। ডিএম সাহেব প্রথমবার খোলাখুলি নিজের ভুল স্বীকার করলেন। আমি ফোন করিনি মা। তার গলা ভারী হয়ে এলো। মনে করেছিলাম কিছু একটা হয়ে গেলে তারপর ফিরব। তিনি মাথা নামিয়ে নিলেন। কিন্তু হতে হতে চললাম, আর ফেরা পিছিয়ে যেতে লাগলো। মা গভীর নিঃশ্বাস নিলেন এবং খুব শান্ত স্বরে বললেন, মায়ের কাছে কিছু হয়ে ফেরার দরকার নেই বাবা। তিনি তার মুখের দিকে তাকালেন। মায়ের শুধু ছেলেই দরকার। এই কথা বলে তিনি চুপ হয়ে গেলেন। সেই একটি বাক্য ঘরের হাওয়াকে যেন থামিয়ে দিল। এরই মধ্যে বাইরে হঠাৎ ঝোড়ো হাওয়া উঠল, আকাশে মেঘ জমল এবং কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমে হালকা, তারপরে জোরালো। টিনের চাল থেকে জল চুইয়ে পড়তে লাগলো। মা উঠতে যাচ্ছিলেন কিছু একটা করার জন্য, কিন্তু ডিএম সাহেব হালকা হাতে তাকে থামিয়ে দিলেন। তুমি বসো মা, আমি দেখছি। এই বলে তিনি বেরোলেন, বালতি রাখলেন এবং যেখানে যেখানে জল চুইয়ে পড়ছিল সেটা আটকানোর চেষ্টা করতে লাগলেন। কাছে দাঁড়িয়ে থাকা অফিসাররা তাকে সাহায্য করতে চাইলেন, কিন্তু ডিএম সাহেব হাতের ইশারায় তাদেরকে থামিয়ে দিয়ে বললেন, এটা দপ্তরের কাজ নয়, এটা মা ছেলের ব্যাপার। সব অফিসার কাছের একটা বটগাছের কাছে গিয়ে দাঁড়ালেন এবং ডিএম সাহেবকে দেখতে লাগলেন। বৃষ্টি আরো জোরালো হলো। শোরগোল শুনে গ্রামের লোকজনও কাছে এলো। কেউ পলিথিন আনলো, কেউ টিনের টুকরো। সবাই মিলে ঝুপড়ি বাঁচাতে লেগে গেল। কিন্তু সেই ব্যস্ততার মধ্যে মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। মায়ের মাথা ঘুরে গেল এবং তিনি খাটে পড়ে গেলেন। মা! ডিএম সাহেব ঘাবড়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ মাকে ধরলেন, মায়ের মাথা নিজের কোলে নিলেন। অল্পক্ষণের মধ্যে ডাক্তার ডাকা হলো। সেই ডাক্তার যিনি বছরের পর বছর গ্রামের লোকজনকে চিকিৎসা করে আসছেন। তিনি নাড়ি দেখলেন এবং গম্ভীর হয়ে বললেন, দুর্বলতা অনেক বেশি, একে বেশিক্ষণ এখানে রাখা ঠিক হবে না। মা হালকা চোখ খুললেন এবং অত্যন্ত ধীরে ডিএম সাহেবের হাত ধরে বলতে লাগলেন, আমি কোথাও যাব না বাবা, শুধু বাবা তুমি আমার পাশে থেকো, আমার কিচ্ছু হবে না। এটা শুনতেই ডিএম সাহেব সেই মুহূর্তেই সিদ্ধান্ত করে নিলেন। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, আজ না, আজ মাকে কোথাও নিয়ে যাওয়া হবে না। তারপর মায়ের দিকে তাকিয়ে আস্তে বললেন, আমি এখানেই তোমার পাশে বসে আছি। সেই রাত ডিএম সাহেব গ্রামেই থেকে গেলেন। সারা রাত মায়ের পাশে বসে রইলেন। বাইরে বৃষ্টি ধীরে ধীরে থামলো এবং মায়ের নিঃশ্বাসও স্বাভাবিক হতে লাগলো। মাঝরাতে মা একটু বেশি চোখ খুললেন। দেখলেন ছেলে সেখানেই বসে আছে, তার চোখে ঘুম নেই। তুই যাসনি? তিনি ধীরে জিজ্ঞাসা করলেন। না। চেয়ার? আজ না। এটা শুনে মা প্রথমবার চোখ বুজে শান্তির নিঃশ্বাস নিলেন। পরের সকালে যখন গ্রামে সূর্য উঠল, সেটা শুধু নতুন সকাল ছিল না, সেই ঝুপড়ির জন্য নতুন নিঃশ্বাস ছিল। রাতে বৃষ্টির পর মাটিতে ভেজা ভাব ছিল, আর হাওয়ায় অদ্ভুত একটা স্বস্তি মিশেছিল। ডিএম সাহেব খাটের পাশে বসেছিলেন। মায়ের নিঃশ্বাস এখন স্থির, মুখে ক্লান্ত হলেও ভয় তাতে আর ছিল না। যেন ভরসা এসে গেছে যে ছেলে তো এখানেই আছে। ঝুপড়ির বাইরে সকালের কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল। অফিসাররা এখনো গ্রামেই ছিলেন।
কেউ ফোনে কথা বলছেন, কেউ কাগজ সামলাচ্ছেন, আর গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন। কেউ বুঝতে পারছিলেন না এটা সরকারি সফর নাকি কোনো মা ছেলের গল্পের পরের বাঁক। ডিএম সাহেব বাইরে বেরোলেন। সবার চোখ তার দিকেই আটকে গেল। কিন্তু এবার তার মুখে সেই কঠোরতা ছিল না, এবার তাতে একটা স্থিরতা ছিল। সারা রাত জেগে কাটানোর পর যে স্থিরতা আসে যখন মানুষ ভেতর থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছে গেছে। তিনি স্পষ্ট কথায় বললেন, আজ এখানেই কাজ হবে। কোনো মঞ্চ নেই, কোনো মাইকও নেই, কোনো আনুষ্ঠানিকতাও নেই। এটা শুনে অফিসাররা একটু চমকে গেলেন, কারণ তারা কোনো বৈঠক, কোনো পরিদর্শন বা কোনো অনুষ্ঠানের সফরের আশা করছিলেন। যেটা ডিএম সাহেবের গলায় রাগ ছিল না, তারা ছিল না, শুধু স্থিরতা ছিল। তিনি কাউকে সাথে না নিয়ে এগিয়ে গেলেন এবং গ্রামের গলিতে নেমে পড়লেন। সেদিন তিনি কাগজ থেকে নয়, মানুষদের সাথে কথা বললেন। কারোর কাছে জিজ্ঞাসা করলেন রেশন সময় মতো আসে কিনা, কারোর কাছে জানতে চাইলেন বাচ্চাদের পড়াশোনা কতটুকু হতে পারছে, কোনো বৃদ্ধের কাছে জানতে চাইলেন ওষুধ পাওয়া যায় কিনা। আর প্রতিটা প্রশ্নের মাঝে তার চোখ বারবার ঝুপড়ির দিকে চলে যাচ্ছিল, যেখানে মা খাটে বসে এই সব দেখছিলেন। মা কিছু বলছিলেন না, কিন্তু তার মুখে এক অদ্ভুত আভা ছিল, যেন তিনি প্রথমবার মনে করছেন তার ছেলে শুধু বড় অফিসার হয়নি, ঠিক মানুষও হয়েছে। গ্রামের লোকজন ধীরে ধীরে কাছে আসতে লাগলো। শুরুতে সবাই ইতস্তত করছিল, কিন্তু যখন দেখলো ডিএম সাহেব সত্যিই মনোযোগ দিয়ে শুনছেন, তখন সাহস বাড়তে লাগলো। কেউ বলল স্কুল অনেক দূরে, তাই বাচ্চারা মাঝপথে পড়াশুনো ছেড়ে দেয়। কেউ জানালো অনেক মেয়ে শুধু এই কারণেই এগিয়ে গিয়ে পড়তে পারে না, কারণ গ্রামে ভালো স্কুল নেই। এইসব শুনতে শুনতে ডিএম সাহেব চুপ রইলেন, কিন্তু তার মুখ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল প্রতিটা কথা তার ভেতরে কোথাও লেখা হয়ে যাচ্ছে। তিনি গভীর নিঃশ্বাস নিলেন আর মনে মনে একটা সিদ্ধান্ত করে নিলেন। সময় গড়িয়ে গেল। কয়েক মাস পর সেই গ্রামে একটা ভালো সরকারি স্কুল তৈরি হতে লাগলো। এটা হঠাৎ হওয়া কোনো কাজ ছিল না, এটা ছিল সেই মায়ের ভগবানের আশীর্বাদ, যিনি একসময় গ্রামের বাচ্চাদের পড়াশোনার জন্য নিজের জমি বেচে দিয়েছিলেন, কিন্তু আশা বেচেননি। স্কুল তৈরি হয়ে গেলে পুরো এলাকার মানুষ জড়ো হলেন। বাচ্চাদের চোখ ঝলমল করছিল, যেন প্রথমবার তারাও নিজের ভবিষ্যতের ছবি দেখতে পাচ্ছে। উদ্বোধনের দিন ডিএম সাহেব কোনো বড় নেতাকে ডাকেননি। তিনি মায়ের হাত ধরলেন, মাকে মঞ্চে নিয়ে গেলেন। মায়ের হাত কাঁপছিল, বয়স আর অসুস্থতা দুটোরই ছাপ, কিন্তু চোখে গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। আজ এই স্কুল তোমার হাতে খুলবে, ছেলে বলল। মা কিছু বলল না, শুধু হালকা করে মাথা নাড়ল। ফিতে কাটা হলো, হাততালি পড়ল, বাচ্চারা খুশি, গ্রামও খুশি। আর সেই আনন্দের মাঝে মা তার ছেলেকে কাছে ডাকলেন। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং অত্যন্ত ধীরে বললেন, আজ মন ভরে গেল বাবা। কিন্তু সেই আনন্দ হয়তো মনের জন্য একটু বেশি ভারী ছিল। হঠাৎ মায়ের শরীর ঢলে পড়ল। ডিএম সাহেব ঘাবড়ে গিয়ে তাকে ধরলেন, মার নাম ডাকলেন, লোকজন ছুটল, ডাক্তার ডাকা হলো, কিন্তু সব অনেক দ্রুত হয়ে গেল। যে মা বছরের পর বছর অপেক্ষা করছিলেন, তিনি ছেলের বাহুতে ছেলের সবচেয়ে বড় আনন্দ দেখে নিঃশব্দে চলে গেলেন। গ্রামের নীরবতা নেমে এলো। যেখানে হাততালি পড়ছিল, সেখানে এখন শুধুই ফোপানির শব্দ। মায়ের শেষকৃত্য পুরো গ্রাম মিলে করল। সেদিন ডিএম সাহেব অফিসার ছিলেন না, তিনি শুধু একজন ছেলে ছিলেন, যিনি মাকে পেয়েছিলেন এবং হারিয়েও ছিলেন। এই গল্প এখানেই শেষ হলো না। মায়ের চলে যাওয়ার পরের কয়েকদিন তিনি গ্রামেই রইলেন। কোনো মিটিংয়ে বসলেন না, কোনো ফাইলে সইও করলেন না, শুধু মায়ের ঝুপড়ির আশেপাশে ঘুরলেন। কখনো খাটে বসে পড়লেন, কখনো উনুনের পাশে দাঁড়িয়ে রইলেন। আবার প্রতিবার মনে হলো সেই গলা আসবে, এত কি ভাবছিস, কিন্তু গলা আর এলো না। আর সেই নীরবতায় তিনি প্রথমবার বুঝলেন যে মা শুধু একজন মানুষ নন, মা একটা অভ্যেস, যেটা হঠাৎ ছুটে গেলে মানুষ সবকিছু থাকতেও ভেতরে ভেতরে শূন্য হয়ে যায়। কয়েকদিন পর তিনি মায়ের ঝুপড়িতে আবার একা বসলেন। দেওয়ালে ফাটল, টিনের ছাদ, সেই পুরনো খাট, সবকিছু আগের মতোই, শুধু মা নেই।
আর সেই শূন্যতার মাঝে তার মনে মায়ের বলা একটা কথা ভেসে উঠল, মায়েরা নিজের কথা ভাবে না। আর ঠিক সেই মুহূর্তে তার মনে হলো হয়তো এখন তার দায়িত্ব শুধু অফিসারের নয়, ছেলেরও। তিনি কোনো বড় ঘোষণা করলেন না, কোনো বোর্ড লাগালেন না, কোনো বক্তৃতাও দিলেন না। চুপচাপ কাজ শুরু হলো। মায়ের ঝুপড়ির কাছে একটা সাদামাটা আশ্রম তৈরি হতে লাগলো। কেউ বলেনি তাই নয়, এই জায়গায় দরকার ছিল তাই। এখানে সেই বৃদ্ধ মহিলাদের জায়গা হলো যাদের আপনজন ছেড়ে গেছে, যাদের কাছে ছিল না ঘর, না ছিল ডাকার কেউ, যাদের জীবনে কোণে কোণে ছিটকে পড়েছিল। আশ্রমে কোনো দেখানো ছিল না, কোনো চকচকে ব্যাপারও ছিল না, শুধু পরিষ্কার ঘর, সময় মতো খাবার, আর সবচেয়ে জরুরি যেটা সম্মান। সেই আশ্রমের উঠোনে মায়ের একটি সাধারণ মূর্তি স্থাপন করা হলো। কোনো ভারী নাম নেই, কোনো শিলালিপিও নেই, শুধু একটি শান্ত মুখ, যেন এখনো বলছেন, ঠিক আছে বাবা, এখানে বসে পড়ো। আর সেই মূর্তির সামনে রোজ কেউ ফুল দিতে আসতো না, কিন্তু প্রতিদিন কোনো না কোনো মা সেখানে বসে অনেকক্ষণ চুপ করে থাকতেন। আর এটাই হয়তো ছিল সবচেয়ে বড় সম্মান। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। ডিএম সাহেবের বদলি হলো, নতুন জেলা, নতুন দায়িত্ব। কাফেলা বদলালো, চেয়ারও বদলালো, কিন্তু সেই গ্রাম বদলালো না। তিনি যখনই ওখানে আসতেন, বিনা শোরগোল, কাউকে না জানিয়ে সরাসরি আশ্রমে চলে যেতেন, মায়ের মূর্তির সামনে দাঁড়াতেন, চোখ বন্ধ করতেন, আর কিছুক্ষণ কিছু বলতেন না, কারণ বলার মতো শব্দ আর বাকি ছিল না, শুধু অনুভব করা বাকি ছিল। কখনো কখনো মনে মনে বলতেন, মা, আজ একজন বৃদ্ধা তার অধিকার পেলেন। কখনো বলতেন, মা, আজ একটি বাচ্চা আবার স্কুলে ফিরে গেল। আর কখনো শুধু চুপ করে থাকতেন, কারণ কিছু কথা নীরবতায় বেশি পরিষ্কার হয়। আশ্রমের মহিলা তাকে ডিএম সাহেব বলতো না, তাকে বলতো বাবা। আর যখন তিনি ফিরে যেতেন, তখন কেউ না কেউ বলতো, আবার এসো। আর সেই একটি কথায় তিনি মায়ের পুরো দুনিয়া শুনতে পেতেন। একদিন কেউ তাকে জিজ্ঞাসা করলো, এত কিছু কেন করেন? তিনি উত্তর দিলেন না, শুধু মায়ের মূর্তির দিকে তাকালেন। হয়তো উত্তরটা ওখানেই ছিল, কারণ কিছু ঋণ এমন হয় যা শোধ করা যায় না, সেটা পালন করতে হয়। আর মায়ের ঋণ ঠিক এমনই, যা সারা জীবন সাথে চলে, প্রতিটা সিদ্ধান্তে, প্রতিটা স্থিরতায়, প্রতিটা মানবতায়। আজ সেই গ্রামে সূর্য ওঠে, আশ্রমের উঠানে বসে থাকা মহিলারা একে অপরের সাথে কথা বলেন, কেউ ভগবানের নাম নেন, কেউ পুরনো দিনের কথা মনে করেন। আর তার মাঝে একটা অদ্ভুত শান্তি থাকে, যেন এক সময় মায়ের কোলে থাকতো। আর ডিএম সাহেব, তিনি আজও সিদ্ধান্ত নেন, আদেশ দেন, জেলা চালান, কিন্তু প্রতিটা বড় সিদ্ধান্তের আগে এক মুহূর্তের জন্য ভাবেন, চোখ বন্ধ করেন, আর মনে মনে জিজ্ঞাসা করেন, মা, তুমি যদি এখানে থাকতে তাহলে কি এটা ঠিক হতো? হয়তো এই কারণেই তার চেহারে কখনো অহংকার আসেনি, কারণ তিনি জানতেন যে তিনি যে উচ্চতায় বসেছেন, সেখানে পৌঁছানোর সিঁড়ি কোনো পথ থেকে তৈরি হয়নি, একজন মায়ের ত্যাগ থেকে তৈরি হয়েছিল। আর যখনই তিনি আশ্রম থেকে বেরোন, পেছনে ফিরে তাকান না, কারণ জানেন মা সামনে নন, ভেতরে ভেতরে সাথে চলছেন। বন্ধুরা, এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য অসম্পূর্ণ থেকে যায় যখন তার সাথে আপনজনের জন্য কোনো সময় না থাকে। আর জীবনের সবচেয়ে বড় অর্জন কোনো পদ বা চেয়ার দিয়ে মাপা যায় না, বরং মাপা যায় সেই স্বস্তি দিয়ে যা মায়ের চোখে দেখা যায়। এখন নিজেকেই জিজ্ঞাসা করুন, যে দৌড়ে আপনি লেগে আছেন, তাতে কি আপনার মায়ের অপেক্ষাও আছে, নাকি কোনো না কোনো অজুহাত তাকে পিছিয়ে দিয়ে যাচ্ছেন? আজ যদি মায়ের কাছে থাকেন, তাহলে দেরি করবেন না। একটা ফোন, একটা দেখা, বা শুধু কিছুটা সময় পাশে বসে থাকাই সবচেয়ে বড় কাজ, কারণ চেয়ার পাওয়া যায়, মা পাওয়া যায় না। এখানে শেকড়ের টান চ্যানেলের জন্য সুন্দর আউটরো দেওয়া হলো। বন্ধুরা, মানুষ যতই বড় হোক, যতই দূরে যাক, শেকড়ের টান কখনো মেটে না। সেই টানেই ফেরা যায়, সেই টানেই বাঁচা যায়। এই গল্প যদি আপনার মনের কোনো এক কোণে চুপ করে বসে থাকা স্মৃতিকে জাগিয়ে দিয়ে থাকে, তাহলে মায়ের মুখটা একবারের জন্য চোখের সামনে ভেসে উঠে থাকে,
তাহলে আর দেরি না করে এখনই তাকে একটি ফোন করুন, একটু পাশে বসুন, কারণ সেই মুহূর্তটাই জীবনের সবচেয়ে দামি মুহূর্ত। ভিডিওটিকে লাইক করুন, আপনার পরিবারের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল শেকড়ের টানকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি গল্প আপনার শেকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। পরের গল্পে আবার দেখা হবে, সেই গল্পও হবে জীবনের, মাটির এবং মানুষের। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার বাবা মাকে ভালোবাসুন, তাদের সাথে নিয়ে প্রতিটি মুহূর্ত যত্ন করে বাঁচুন, কারণ এই মুহূর্তগুলোই একদিন আপনার জীবনের বড় সম্পদ হয়ে যাবে। জয় হিন্দ, জয় বাংলা।